গণহত্যায় মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায় আজ। ট্রাইব্যুনালে পড়া শুরু হবে বেলা 11টায়। হবে বিটিভি রয়টার্সের সম্প্রচার। রাতে দেশের বিভিন্ন স্থানে ককটেল, আগুন সহ বিক্ষিপ্ত নাশকতা। শেখ হাসিনার রায়কে ঘিরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা। খুলনার টুটপাড়ায় একটি বাড়ি থেকে নানি নাতি নাতনির মরদেহ উদ্ধার। পারিবারিক কলহের জেরে খুন দাবি পরিবারের। নির্বাচন ঘিরে কুমিল্লা সীমান্তে বেড়েছে ভারতীয় অস্ত্রের চোরাচালান। 106 কিলোমিটারই সক্রিয় রুট, নজরদারির তাগিদ। এবং বরিশালে শিক্ষার্থীদের হাফ ভাড়ার নির্দেশনা মানছে না শ্রমিকরা। বিবাদের জেরে প্রায় সংঘর্ষ, সবাইকে সহনশীলতার পরামর্শ। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি সুমাই রাত্রি এবং এদিকটা আমি মশিউর অনেক। জুলাই আগস্টে গণঅভ্যুত্থান দমনে পরিচালিত হত্যাযজ্ঞ সহ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের মামলার রায় ঘোষণা হচ্ছে আজ বেলা 11টায়। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মামলার রায় ঘোষণা হবে। রায় পড়া হবে বিটিভি ও রয়টার্সের সরাসরি সম্প্রচার করা হবে। গেল অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এটি জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য করা দ্বিতীয় মামলা। এর আসামি গণঅভ্যুত্থানের মুখে পতন হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। দীর্ঘ একটি আইনি প্রক্রিয়া শেষ করে আলোচিত এই মামলার ঘোষণা দিন উপনীত হয়েছে ট্রাইব্যুনালে বর্ণিত মানবতাবিরোধী অপরাধ প্রমাণে এই মামলায় সুনির্দিষ্ট 5টি অভিযোগের তথ্য প্রমাণ উপস্থাপন করেছে প্রসিকিউশন পক্ষ। সজ্ঞানে আন্দোলনরত ছাত্র জনতার উপরে ব্যাপক ভিত্তিক কৌশলগতভাবে হত্যাযজ্ঞের উস্কানি, নির্দেশদাতা, পরিকল্পনা, ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। প্রসিকিউশনের দাবি, তারা অকাট্যভাবে এই সমস্ত অভিযোগ প্রমাণ করতে পেরেছেন এবং তারা আশা করছেন ট্রাইব্যুনাল সুবিবেচনা সমূহ করে এই সমস্ত অপরাধের দায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তিও দেবেন। এই মামলায় পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা লড়ছেন। তারা বলছেন তাদের আসামিরা খালাস পাবেন। জুলাই আগস্টের রক্তাক্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তিত পরিস্থিতিতে এই বিচারের দাবি নিয়ে অপেক্ষা করছেন জুলাই আন্দোলনের শহীদ, আহত ও তাদের পরিবারের সদস্যরা। শেখ হাসিনা সহ 3 আসামির রায় ঘোষণা হবে ট্রাইব্যুনাল 1-এ। সেখানে আছেন আজহার লিমন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। লিমন, শেখ হাসিনা সহ 3 আসামির রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে ট্রাইব্যুনাল 1-এ। সেখানে আসলে প্রস্তুতি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন, জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি, যেহেতু গণঅভ্যুত্থানের মুখে পতন হওয়া সাবেক প্রধানমন্ত্রীর রায়, এটি বাংলাদেশের এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার ক্ষেত্রেও একটা বিশেষ দিন, যেই কারণে স্বাভাবিকভাবে আমরা একটা কড়া নিরাপত্তা দেখছি। আমরা এখানে দেখছি যে সেনাবাহিনীর মোতায়েন হয়েছে, বিজিবি আছে, পুলিশের সদস্যরা তো আছেই। এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রধান ফটক সেটি এখনও খোলেনি এবং নিরাপত্তার ব্যাপারে বলতে পারি যে একদম দোয়েল চত্বর থেকে একদম এই মৎস্য এই যে গেট পর্যন্ত, এই শিক্ষা চত্বর পর্যন্ত এই সড়কটি কিন্তু বন্ধ আছে। এবং ট্রাইব্যুনালের প্রস্তুতি বলতে এটি তো স্বাভাবিক একটি বিচারের প্রক্রিয়া, যেই কারণে এই নানা প্রক্রিয়া শেষ হয়েছে বিধায় আজকে যে রায়ের দিন সেটি কিন্তু ধার্য হয়েছে। এবং যেটি জানতে পেরেছি আমরা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস জানিয়েছে যে বেলা 11টা থেকেই কার্যক্রম শুরু হবে। কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই গণমাধ্যম কর্মীদের ভিড়, একদম আদালত চত্বর ঘিরে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি আছে। সাধারণ মানুষ বা প্রতিদিনের যারা বিচার প্রার্থী আছে তাদের আনাগোনা এখনও নেই, কিন্তু আশা করা হচ্ছে যে
মোটামুটি 10টার পর এই ট্রাইব্যুনালের গেট খোলা হবে। রাত্রে আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। আমরা এই ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়া নিয়ে তার সঙ্গে একটু আলোচনা করতে চাই। জাহিদ, এই যে ট্রাইব্যুনালের এই বিচারটি আমরা দেখলাম যে গেল বছরের আগস্টে প্রাথমিক একটি অভিযোগ পেয়েছে এবং ট্রাইব্যুনাল গেল বছরের অক্টোবরে পুনর্গঠন হয়েছে। এরপর একটা বড় প্রক্রিয়া, প্রাথমিক যে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা, এরপর ফর্মাল চার্জ গঠন, অনেক কিছু যুক্তিতর্ক। মানে সামগ্রিকভাবে আজকে এই যে দিনে উপনীত হলো ট্রাইব্যুনাল, মানে এটি মানে বাংলাদেশের জন্য বা এই বিচার ব্যবস্থার জন্য মানে কেমন ঘটনা? লিমন, ধন্যবাদ। যেটি বলছিলেন যে ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরেই মূলত যে জুলাই এবং আগস্ট জুড়ে যে হত্যাকাণ্ড সহ নানান রকম যে সহিংসতা হয়েছে, যে ধরনের অপরাধগুলো হয়েছে, সেই অপরাধের বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পুনর্গঠন করার জন্য একটি দাবি ওঠে। যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন, যারা হতাহত হয়েছেন, যাদের পরিবারের সদস্যরা নিহত হয়েছে, তাদের পরিবারগুলো থেকে, এবং একই সঙ্গে আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে যারা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন, গুম থেকে শুরু করে, এই ধরনের অভিযোগগুলো বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পুনর্গঠন করার পরে মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারটাকে শেষ করার জন্য মূলত তদন্ত সংস্থা যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তারা বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে বিভিন্ন সময়, সেই অভিযোগগুলোর উপরে তদন্ত করে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনেন। মোটা দাগের 5টি অভিযোগ হচ্ছে, একটি অভিযোগ হচ্ছে যে 14 আগস্টে গণভবনে তিনি প্রধানমন্ত্রী 14 জুলাই যেই সংবাদ সম্মেলনটি তিনি করেছিলেন, সেই সংবাদ সম্মেলনে তখন যে কোটা আন্দোলনের দাবিতে শিক্ষার্থীরা মাঠে ছিলেন তাদেরকে তিনি রাজাকারের সন্তান বলে অভিহিত করেন। এটি একটি তার বিরুদ্ধে অভিযোগ, এটিতে ছাত্র জনতারা তারা অপমানিত হয়েছেন, এই একটি অভিযোগ। এবং দ্বিতীয় অভিযোগটি আনা হয়েছে যে তিনি আন্দোলন দমন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছেন আন্দোলনকারীদের উপরে। আরেকটি অভিযোগ হচ্ছে যে আশুলিয়ায় 6 জনকে যে পুড়িয়ে গুলি করে হত্যা করার পর পোড়ানো হয়েছে, এটি একটি অভিযোগ। চানখারপুলে 5 আগস্টের সকালে যে হত্যাকাণ্ড হয়েছে, সেখানে 7 জন শিক্ষার্থী নিহত হয়েছেন, সেটির অনেকগুলো ফুটেজ আমরা সরাসরি দেখেছি যে পুলিশের গুলিতে কিভাবে লুটিয়ে পড়েছে মাটিতে আন্দোলনকারীরা। এই 5টি এবং সবশেষ যে রংপুরে আবু সাঈদ হত্যাকাণ্ড মানে তাদের এই সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে, এবং এই জুলাই আগস্টের আন্দোলনের যে যার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মূলত সারা বাংলাদেশের মানুষ একযোগে ফুঁসে উঠেছিল, সেই 5টি অভিযোগেই মূলত তার বিচার হচ্ছে। এখানে একটি বিষয় হচ্ছে, প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আলা হয়েছিল, এরপরে এই বিচারটিকে আরও বেশি যুক্তিযুক্ত করার জন্য, আইনগতভাবে আরও বেশি মজবুত করার জন্য তার মন্ত্রী পরিষদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তার সরকার আমলে শেষ যে পুলিশ প্রধান, তাকেও যুক্ত করা হয়েছে। জাহিদ, এই ব্যাপারে একটু জানতে চাই, সেটি হলো যে এই যে অভিযোগগুলো আনা হয়েছে, সেই অভিযোগগুলো আসলে মানে প্রসিকিউশন পক্ষ যে সাবমিশনগুলো দিয়েছে, তারা এখানে আসলে কি প্রমাণ করতে চেয়েছে? বিশেষ করে এটি যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিচারটি হচ্ছে, তখন কিন্তু এখানে মানবতা বিরোধী অপরাধের বিচারই হবে। এবং যেটি আমরা দেখছি যে মানে হত্যা, নির্মূল, কারারুদ্ধ করা, অপহরণ, আটক, জোরপূর্বক গুম, অমানবিক কর্মকাণ্ড সংগঠিত করা, কিন্তু এগুলো তো ফৌজদারি আদালতেও তো এটা বিচার করা যেত, কিন্তু এটা মানবতা বিরোধী অপরাধ আদালতে কেন আসলো? এটি কি শুধুমাত্র এই কারণে যে এখানে একটা মানে যেটাকে বলা হচ্ছে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক, মানে সজ্ঞানে ব্যাপক এবং মানে পদ্ধতিগতভাবে এটা করা হয়েছে? আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান যে কৌশলী সরকারের বা চিফ প্রসিকিউটর বা অন্যান্য প্রসিকিউটর যারা রয়েছেন, তাদের যে আমরা দীর্ঘ প্রায় 1 বছর যে বক্তব্যগুলো শুনেছি, আইনের যে ব্যাখ্যা বিশ্লেষণ, আইন মন্ত্রণালয় এই আইনটি গেজেট আকারে 2-3 বার সংশোধন করেছেন, সেখানে তারা যেটি বলেছেন আইনের আলোকে এবং তাদের কাছে যে আইনি ব্যাখ্যা, সেটিতে তাদের কাছে মনে হয়েছে একটি যেহেতু হত্যা জড়িত, এখানে গুম জড়িত, এখানে জোরপূর্বক তুলে নেওয়ার অপরাধ জড়িত রয়েছে। কারণ আমরা দেখেছি আন্দোলনকারী নাহিদ, তারপরে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, হাসনাত, সার্জিস আলম, তাদেরকে আটকে রাখা হয়েছিল ডিবি অফিসে। আপনারও আজালিম নিশ্চয়ই মনে আছে যে তাদেরকে জোরপূর্বক তুলে নেওয়া, তারপরে তাদেরকে কোনো মামলার মধ্যে না দিয়ে আবার 6-7 দিন পরে তাদেরকে ছেড়ে দেওয়া, এরকম অনেকগুলো অভিযোগ যেটি তারা মনে করে, রাষ্ট্রপক্ষ মনে করেছে যে এই অভিযোগগুলো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। আর যেহেতু এই ট্রাইব্যুনালটি 1973 সালে অধ্যাদেশ অনুযায়ী এই ট্রাইব্যুনালটি মানবতা বিরোধী অপরাধের বিচার করার সক্ষমতা রয়েছে, আইনগতভাবে তার বিশেষ ক্ষমতা রয়েছে, এ কারণে বর্তমান সরকার মনে করেছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধগুলো আনা হয়েছে বা তার বিরুদ্ধে বিভিন্ন
বিভিন্ন সময় যে অপরাধের কথাগুলো বিভিন্নভাবে উঠে এসেছে, সেই কারণে এই আদালতে এই বিচারগুলো করা যায়। এটি রাষ্ট্রপক্ষ যুক্তিযুক্ত মনে করার কারণেই মূলত এখানে এই বিচারটি শুরু হয়েছে। যেহেতু এখানে এই আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 পরবর্তীতে আপনি বললেন সেগুলোর বেশ কিছু সংশোধন আনা হয়েছে এবং সরকার পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে এখানে বিশেষ করে আসামি পক্ষের অনেকগুলো অধিকার যুক্ত করা হয়েছে, বিদেশি আইনজীবী নিয়োগেরও একটা সুযোগ ছিল। কিন্তু এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, এখানের একটা 4 ধারায় অপরাধ এবং দায়ের যে ধারাটা, সেখানে যেটি বলা হচ্ছে যে সুপ্রিম কমান্ড রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন দায়, এই ব্যাপারটি ব্যাখ্যা করা হয়েছে এবং যেটি আমরা সাবমিশনে শুনছিলাম যে বারবার এখানে প্রসিকিউশন পক্ষ সেই ব্যাপারগুলো উল্লেখ করছিল। মানে আসলে এটি কি? যে কোনো ঘটনার বড়, যখন আপনি যেটি একটু আগে বলেছেন যে সারা দেশব্যাপী পরিকল্পিত এবং এটি ওয়েল ডিজাইন, যেটি আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কাছ থেকে বারবার এই শব্দগুলো শুনেছি। তো এই ঘটনার একজন মাস্টার মাইন্ড থাকেন, একজন নির্দেশদাতা থাকেন, বা যাকে কেন্দ্র করে, যার নির্দেশকে কেন্দ্র করে বাকি সবাই মাঠ পর্যায়ে এই অপরাধগুলোর সাথে জড়িত থাকেন বা তারা সংযুক্ত থাকেন। এ কারণে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি একই সঙ্গে তৎকালীন সরকার প্রধান এবং তিনি যেই দলটি দেশের নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ, তারও প্রধান, এই কারণে তাকে নির্দেশদাতা হিসাবে সকল ঘটনার নির্দেশদাতা এবং সকল ঘটনা তাকে কেন্দ্র করে তার নির্দেশেই মাঠ পর্যায়ে সংগঠিত হয়েছে বলেই তাকে মূলত এখানে। এবং জাহিদ, আমরা কিন্তু বারবার দেখছিলাম যে ঘটনাস্থল গণভবন, ঘটনাস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ব্যাপারগুলো কিন্তু আসছে। আমরা আরও আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, যেটি জানাতে পারি যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যে 20 ধারা, এখানে রায় এবং আদেশ সম্পর্কে বলা আছে। এখানে বলা আছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর যে 3 জন বিচারপতি থাকবেন, তারা আলাদা আলাদাভাবে কিন্তু এই বিচার করতে পারবেন কিংবা এই রায় ঘোষণা করতে পারবেন। তাদের আলাদা আলাদা অবজারভেশন থাকবে। কিন্তু এখানে আরেকটি যে সাজার কথা বলা হয়েছে, সেটি এখানে বলা আছে যে এখানে এভাবে বলা আছে যে অপরাধের গভীরতা বিবেচনায় মৃত্যুদণ্ড বা যে কোনো আদেশ দিতে পারে ট্রাইব্যুনাল। যে কারণে আমরা প্রসিকিউশন পক্ষ থেকেও কিন্তু বলছিলাম যে তারা বলছেন যে অকাট্যভাবে তারা 5 অভিযোগ এবং এই সমস্ত অভিযোগের যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে জুলাই আগস্টে এবং তারা যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাইছেন, কিন্তু যেটি রায়ে বলা আছে মৃত্যুদণ্ড বা যে কোনো শাস্তি কিন্তু ট্রাইব্যুনালের পক্ষ থেকে আসতে পারে। আমরা এখানে আছি, পরবর্তী যে বুলেটিনগুলো আছে, সংবাদগুলো আছে, সেখানে কিন্তু আপনাদের সঙ্গে যুক্ত হয়ে এই ট্রাইব্যুনাল থেকে আজকের এই বড় খবরের সব কিছু আপনারা এখান থেকে জানিয়ে দিতে পারবো রাত্রি। শেখ হাসিনা সহ 3 আসামির রায় ঘোষণা হবে ট্রাইব্যুনাল 1-এ। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন এবং জাহিদ হাসান। শেখ হাসিনার রায় ঘিরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা। আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে কোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন জাওয়াদ মাহমুদ। চলে যাচ্ছি তার কাছে। জাওয়াদ, রায়কে ঘিরে রাত থেকেই আমরা দেখতে পেয়েছি কঠোর নিরাপত্তা, এবং আপনার কাছে একটু জানতে চাই সকালের পরিস্থিতিটা কি? আপনি যেমনটি বলছিলেন যে রাত থেকেই কঠোর নিরাপত্তা এই বলয় চাদরে ঠেকে ফেলা হয়েছে হাইকোর্ট প্রাঙ্গণকে, এবং সকালে এসে আমি যেটা দেখেছি, এখানে আমি এসে মূলত ঠিক আমার পেছনে আমি দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর একটি এপিসি কার এবং সেনাবাহিনী সেখানে অবস্থান নিয়েছে। সেনা সদস্যদের পাশাপাশি এখানে বিজিবি সদস্যদের আমরা দেখতে পাচ্ছি, পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি, অর্থাৎ আইন শৃঙ্খলা যারা এপিবিএন সদস্য রয়েছে, আর্ম ফোর্সেস ব্যাটালিয়ন, সেই সকল সদস্যদের আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছি। এবং আমি এখন যেই জায়গাটা ঠিক দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে হাইকোর্টের ঠিক প্রবেশের এই মুখে যেই প্রধান গেটটি, সেই প্রধান গেটের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। এখানে আমরা সকালে যখন আসলাম, সকালে এসে একটি বিষয় খুব লক্ষণীয় ছিল যে অন্যান্য দিনে এই ভোরে, যদিও খুব ভোরে এখানে রিক্সা চালকরা তাদের একটা অবস্থান দেখা যায়, বা সাধারণ এখানে কয়েকটা চায়ের দোকান থাকে, সবগুলোই আসলে আমরা এসে কিছুই সেরকম দেখতে পাইনি, একদম ফাঁকা বলা চলে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখ হয়ে এই অংশটি, সেক্ষেত্রে এখন পর্যন্ত যদি এটি রাত্রিকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই তারাই এই বন্ধ করে দিয়েছেন প্রবেশ মুখটি, বলা হচ্ছে 8টার পর খুলে দিবে। এবং সাধারণ মানুষের উপস্থিতি রায়কে ঘিরে আমরা দেখেছি যে কয়েকটি
বিভিন্ন মঞ্চ যারা তৈরি করেছেন এই রায়কে ঘিরে, বা যারা জুলাই মঞ্চের বেশ কয়েকটি জুলাই সংগঠন, তারা এখানে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন এর আগে। আজকে তারা বলছেন যে বিচারের দাবিতে তারা তাদের যে ন্যায় বিচার পায় সেই জন্য তারা এখানে অবস্থান নেবেন। এরকম যারা যে সংগঠনগুলো রয়েছে তাদের উপস্থিতি এখন পর্যন্ত দেখতে পাইনি। এবং এছাড়া আপনি যেটি বলছিলেন যে এই পুরো যেহেতু নিরাপত্তা বাড়ানো হয়েছে, সেই ক্ষেত্রে এখানে মোবাইল স্ক্যানার বসানো হয়েছে, অর্থাৎ মোবাইল স্ক্যানার দিয়ে তারা চেক করছেন। এবং যারা এই মূল কোর্ট প্রাঙ্গণের ভিতরে প্রবেশ করছেন, সেটি ব্যক্তিগত পরিবহন হোক কিংবা মোটর বাইক হোক, রিক্সা হোক, সিএনজি হোক, সব ধরনের গাড়িকে তারা পর্যবেক্ষণ করছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদে যারা সন্তুষ্টমূলক উত্তর দিতে পারছেন বা যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত রয়েছেন তারা সন্তুষ্ট হচ্ছেন, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে বা ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং এখানে এক ধরনের আমরা যেটি দেখলাম যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, যেহেতু বলা হচ্ছে যে কোনো ধরনের নাশকতা বা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে এখানে না ঘটতে পারে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর একটি সরব উপস্থিতি আমরা দেখছি। এবং সেই লক্ষ্যেই কিন্তু যেটি বলছিলাম যে এপিবিএন সদস্য থেকে শুরু করে পুলিশ সদস্য, র্যাব সদস্য, বিজিবি সদস্য এবং সেনা সদস্য যারা আমার পিছনে দাঁড়িয়ে আছে ঢোকার প্রবেশের মুহূর্তেই, তারা একটি শক্ত অবস্থান এখানে নিয়েছেন। এবং কয়েকজন সদস্যের সাথে কথা বলেছি, তারা বলছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা সেই নির্দেশনা মোতাবেক কাজ করছেন। এবং এই রায় ঘিরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তারা আসলে সর্বোচ্চ সতর্ক অবস্থানে এখানে আছেন। এই ছিল এখন পর্যন্ত এই কোর্ট প্রাঙ্গণ থেকে আমার কাছে আইন শৃঙ্খলার সবশেষ। শেখ হাসিনার রায়কে ঘিরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা বিরাজ করছে অনেক, আমরা সেটি দেখছিলাম জাওয়াদের মাধ্যমে। এবং রাত্রি সেই বিষয়ে আসলে আমরা আরো বিস্তারিত নিরাপত্তা বিষয়ে বিস্তারিত জানব। এদিকে শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে বড় ধরনের সহিংসতা এড়াতে ঢাকা মহানগরীতে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি। বিশেষ করে হাইকোর্ট এলাকায় ছিল কড়া নিরাপত্তা, তবে সন্ধ্যা থেকে রাতভর বাংলা মোটর, মহাখালী, মতিঝিল আর পরিবেশ উপদেষ্টার বাসার সামনে ককটেল নিক্ষেপ করা হয়। আরও বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। রাজধানীর সেন্ট্রাল রোডের চিত্র এটি। রোববার রাত ৯টার পরপর ২টি ককটেল বিস্ফোরণ হয় স্থানটিতে, যেটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের বাসার সামনের সড়ক। সিসিটিভিতে এক ব্যক্তিকে কিছু ছুঁড়ে মারতে দেখা যায়। এলাকাবাসী বলছেন ককটেল নিক্ষেপকারীরা ছিল মোটরসাইকেল আরোহী। খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার জানান, দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। শব্দ শোনা কিসের শব্দ, আবার দরজাটা খুলে দেখতে দেখি এই দিক থেকে চলে এলো দুটা হোন্ডা। কিছু ছেলেপেলে ব্যাডমিন্টন খেলতেছে, ওরা শব্দ পাওয়ার পরে দুইটা ককলেট পড়ছে, এখানে এই ট্রেনের চালের উপরে পড়ছে। ঘটনা ঘটার কিছুক্ষণের মাঝেই আমাদের নিউ মার্কেট থানার টিম সেখানে উপস্থিত হয় এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সেগুলো সংগ্রহ করা হয়েছে। আমরা চেষ্টা অব্যাহত রেখেছি এবং দুষ্কৃতিকারীদের আমরা ধরার চেষ্টা করছি এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রাত 9:45টায় বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়। রাতে মতিঝিল, ইত্তেফাক মোড় ও তিতুমির কলেজের সামনেও ককটেল বিস্ফোরিত হয়। তবে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে বড় ধরনের সহিংসতা এড়াতে শহর জুড়ে তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী। বিশেষ করে হাইকোর্ট এলাকায় ছিল কড়া নিরাপত্তা। বন্ধ করে দেওয়া হয় হাইকোর্টের মাজার গেট থেকে দোয়েল চত্বর পর্যন্ত সড়ক। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। সাভারের ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কিশোরগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সেও আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া মানিকগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যার পর থেকে এসব ঘটনা ঘটে। রোববার রাত 10টা থেকে সাভারের ধামরাইয়ের দাঁড়িয়ে থাকা ডি লিঙ্ক পরিবহনের একটি যাত্রী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেল নিয়ে 3 জন বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। রাত 9:30টার পর মানিকগঞ্জের বাস স্ট্যান্ড এলাকায় 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত হয় 2 জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে 2 জনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। গাজীপুরের টঙ্গীতে পুলিশ বক্সের পাশে ককটেল নিক্ষেপ করা হয়। রোববার রাত 9:30টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকার ট্রাফিক পুলিশ বক্সের পাশে এই ঘটনা ঘটে। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা। পরে ঘটনাস্থলে এসে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করে নিয়ে যায় পুলিশ। এছাড়া সন্ধ্যায় চট্টগ্রামের 16 শহর 2 নম্বর গেট এলাকায় 3টি ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। ফ্লাইওভারের উপর থেকে নিচে সড়কে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। শেখ হাসিনা কামাল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা আর কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তার চাদরে রাজধানী শহরের গুরুত্বপূর্ণ স্থান ও প্রবেশমুখগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমরা শহরের বিভিন্ন স্থানে যাচ্ছি। বিশেষ করে শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন রাজু আহমেদ, এছাড়া আমাদের সঙ্গে যাত্রাবাড়ি থেকে যুক্ত আছেন তৌহিদ তারেক, আর এছাড়াও আমাদের সঙ্গে গাবতলী থেকে যুক্ত আছেন সাজিদ আরাফাত। তবে শুরুতেই চলে যেতে চাই শাহবাগে, সেখানে আছেন রাজু আহমেদ। রাজু, জানতে চাই শাহবাগ থেকে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ হাইকোর্টের দূরত্ব তো খুব একটা বেশি নয়, কাছাকাছি, তো সেই জায়গাকে কেন্দ্র করে আসলে নিরাপত্তা পরিস্থিতি এবং খুব গুরুত্বপূর্ণ জায়গাও বটে। কি দেখছেন সেখানে সবশেষ পরিস্থিতি শাটডাউনকে কেন্দ্র করে, জানতে চাই আপনার মাধ্যমে। অনেক মূলত সকাল থেকেই রাতভর যে নিরাপত্তা চাদরটি ছিল সকাল থেকে সেটি কিছুটা শিথিল হয়েছে। জানাতে চাই যে শাহবাগে সকাল থেকেই যথারীতি বাস চলাচল করছে, খুচরা যানবাহন যেগুলো রয়েছে বিশেষ করে অটো, রিক্সা এবং অন্যান্য যে ছোট ছোট যানবাহনগুলো রয়েছে সেগুলো বেশ চলাচল করছে। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা আমরা অনেকটাই কম দেখেছি। জানাতে চাই যেহেতু এই শাহবাগ থেকে হাইকোর্টের দূরত্ব খুব অল্প, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখ যেটি রয়েছে সেখানে একটি নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে। একই সঙ্গে ইন্টারকন্টিনেন্টালের যে সামনেটি রয়েছে সেখানে 2টি চেকপোস্ট বসানো হয়েছে এবং সেদিক থেকে প্রবেশ অর্থে যে সেই রোডটিতে যেহেতু যমুনা এবং প্রধান উপদেষ্টার বাসভবন সেখানে প্রত্যেকটি যানবাহনকে কিন্তু তল্লাশি বা জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। তবে শাহবাগ জুড়ে ব্যাপক কোনো নিরাপত্তা বেষ্টনী আমরা দেখিনি। এখানে বেশ কিছু পুলিশ সদস্যের উপস্থিতি থাকলেও ঢিলেঢালাভাবে স্বাভাবিক দিনের মতোই যেভাবে আসলে যানবাহন চলাচল করে সেই যানবাহন এখানে চলাচল করছে। বাস সহ অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলো যথারীতি চলছে এবং আশেপাশের এলাকায় আমরা বিজিবি বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছে তাদের উপস্থিতিও তেমনটি দেখিনি। বলতে গেলে যে সকাল থেকেই এই স্থানটিতে স্বাভাবিক দিনের মতোই যানবাহন চলাচল করছে, পথচারীরা তার নিজ গন্তব্যে স্বাভাবিক দিনের মতো যাচ্ছে। রায় ঘিরে যে বেশ উৎকণ্ঠা বা আতঙ্ক বা অন্যান্য যে বিষয় থাকে তেমন কোনো কিছু আসলে পরিলক্ষিত হয়নি। অনেক শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা একটু যেতে চাই যাত্রাবাড়িতে, আমাদের সহকর্মী তারেক রয়েছে সেখানে। তারেক, জানাবেন যে আসলে যাত্রাবাড়ির কি পরিস্থিতি রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কেমন? ধন্যবাদ রাজু। যাত্রাবাড়িতে সকাল এই মুহূর্তে কিন্তু 7:30 বাজে এবং এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু যাত্রাবাড়ি ঢাকা থেকে বের হওয়া এবং একই সাথে প্রবেশ মুখ, এই সময় আসলে যতটুকু যানবাহন থাকা আমরা সচরাচর দেখি সে পরিমাণ যানবাহন এখানে আমরা দেখতে পাচ্ছি এর উপস্থিতি। এখানে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু ঢাকা ছেড়ে যাচ্ছে এবং একই সাথে যে পথচারী রয়েছে সে পথচারীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্কুল, কলেজ এবং চাকরিজীবীরা কিন্তু তাদের গন্তব্যে ছুটছেন এবং অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে রিক্সা, অটো থেকে শুরু করে অন্যান্য যানবাহনগুলোর চলাচলও কিন্তু আমরা স্বাভাবিক এখানে দেখছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কিন্তু একেবারে ঠিক যাত্রাবাড়ি থানার পাশেই। এই থানার পাশে সাধারণত আমরা প্রতিদিনকার যে দৈনন্দিন চিত্র দেখি যে কর্মব্যস্ত এবং যানবাহনে পরিপূর্ণ একটি জায়গা যাত্রাবাড়ির যে মোড়, সেই মোড় আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোও কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করছে। যে বিষয়টি আসলে সবচেয়ে বেশি উল্লেখ করার মতো যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার যে মামলা, সেই মামলার যে আজকে যে রায়, এই রায়কে কেন্দ্র করে কিন্তু একটি
পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশে আরও বেশি আরেকটা বিষয় প্রভাবিত করছিল, সেটা হচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে শাটডাউন কর্মসূচি, সেই শাটডাউন কর্মসূচির কারণে কিন্তু মনে করা হচ্ছিল যে সাধারণ মানুষের যে দৈনন্দিন কর্মব্যস্ততা, সেই কর্মব্যবস্থায় একটি প্রভাব পড়তে পারে। তবে এই এখন পর্যন্ত খুব সকালবেলা 7:30 এই মুহূর্তে কিন্তু যেমন চিত্র আমরা দেখি, সেই চিত্র কিন্তু আমরা স্বাভাবিক এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। আমরা জানি যে আজ সকাল 11:30 নাগাদ কিন্তু এই রায় ঘোষণা করা হবে। সেই সময় অনুযায়ী আসলে পরবর্তী সময় হয়তো আমরা আরো ভালোভাবে বলতে পারবো যে মানুষ আসলে এই পরিবেশটা বা এই সিচুয়েশনটি কিভাবে তারা দেখছে। এবং একইভাবে আরেকটি বিষয়কে উল্লেখ করতে চাই যে যাত্রাবাড়ির যে ব্যস্ততম যে এলাকা, এখান থেকে যে যানবাহনগুলো ছেড়ে যাওয়ার বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেটা পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের এখানে কিন্তু আমরা একটি দায়িত্বশীল ভূমিকা এবং সতর্ক অবস্থানও কিন্তু দেখতে পাচ্ছি। রাজধানীর অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা গাবতলীতে আমার সহকর্মী অবস্থান করছেন, আমরা একটু তার কাছে চলে যাব। সাজিদ, একটু জানাবেন যে গাবতলীতে সবশেষ অবস্থা কি? তারেক, মানবতা বিরোধী অপরাধের যে মামলা রয়েছে সেই মামলায় শেখ হাসিনা সহ আরও 2 জন অর্থাৎ 3 জনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে আজকে, এবং এই রায় ঘোষণাকে কেন্দ্র করেই কিন্তু কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের কিন্তু শাটডাউন কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচিতে রাজধানী ঢাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেজন্যই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর অন্যতম যে প্রবেশ পথ বা প্রবেশ মুখ গাবতলী, সেই গাবতলীতে। এখানে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে। বেশ কিছু সময় ধরেই কিন্তু আমরা দেখছি যে কাউকে সন্দেহ হলে তারা সেই গাড়ি তল্লাশি করছে, মানুষকে জিজ্ঞাসাবাদ করছে, এই ধরনের পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যান চলাচলের কথা একটু বলে রাখতে চাই, যান চলাচল কিন্তু মোটামুটি এখন পর্যন্ত আমরা স্বাভাবিক দেখছি, কেননা সকাল এখন প্রায় 7টার কিছু বেশি বাজে এবং এই সময়ে আমরা দেখছি যে স্বাভাবিক যেমন গাড়ি চলাচল থাকে, বিশেষ করে নগর পরিবহন যেইগুলো রয়েছে এবং অন্যান্য সিএনজি থেকে শুরু করে অন্যান্য যে বাহনগুলো, সেগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থা দেখছি। এবং দূরপাল্লার বেশ কিছু বাস কিন্তু আমরা ছেড়ে যেতে দেখেছি ঢাকা থেকে এবং ঢাকায় প্রবেশ করছে, এরকম পরিস্থিতি আমরা দেখছি। এবং আইনশৃঙ্খলা বাহিনী আমরা দেখছি যে এখানে অবস্থান নিয়ে আছে। এছাড়াও আমরা পুলিশ বাহিনীর ছাড়াও আমরা কিন্তু বেশ কিছু র্যাবের টহল গাড়ি কিছুক্ষণ আগেই দেখেছি গাবতলীর এই অঞ্চলে কিন্তু তারা টহল দিচ্ছে। এবং এই মুহূর্তে একটু দেখাতে চাই যে আপনি দেখতেই পাচ্ছেন, হয়তো বা দর্শকদের আমরা দেখানোর চেষ্টা করছি, এখানে যে নগর পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে গাবতলী থেকে শহরের বিভিন্ন প্রান্তে যে ছুটে যায়, সেই ছুটে যাওয়ার দিকেই কিন্তু তারা যাচ্ছে। এবং অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সব কিন্তু স্বাভাবিক অবস্থায় চলছে। অর্থাৎ এই যে শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, গাড়ি চলাচল স্বাভাবিক থাকে, সেই বিষয়গুলো নিশ্চিত করার লক্ষ্যেই কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। এবং আমরা দেখছিলাম যে বেশ গতকাল রাত থেকে আমরা দেখছিলাম যে বিভিন্ন জায়গায় কিন্তু ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো ধরনের বিঘ্নিত না হয়, সেজন্য কিন্তু আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ব্যাপক প্রস্তুতি নিয়েই কিন্তু মাঠে নেমেছে এবং বিভিন্ন জায়গায় টহল তল্লাশি থেকে শুরু করে তারা কিন্তু তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু পরিচালনা করছে। এবং কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত যাতে না হয়, সেই লক্ষ্যেই কিন্তু তারা কাজ করছে। এবং রায় ঘোষণা হবে 11টার কিছু পরে আমরা জানি, এবং সেই রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ যে কার্যক্রম স্থগিত যে আওয়ামী লীগ, তাদের যে শাটডাউন কর্মসূচি, সেই কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে। এবং সেই শাটডাউন কর্মসূচি থাকা অবস্থায়ও কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত যান চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে। তো এই ছিল রাজধানীর অন্যতম প্রবেশ মুখ গাবতলী থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ বাকি যে 3 জন তাদের বিরুদ্ধে রায় আজ পড়া হবে, সে বিষয়ে ঢাকা শহর সহ অন্যান্য অনেক জায়গাতে আসলে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। রাত্রে সেই নিরাপত্তার খবরই দেখছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে। অনেক আমরা রাজধানীর খবর দেখলাম, এবার একটু ঢাকার বাইরে যেতে চাই।
শেখ হাসিনার রায় ঘিরে সহিংসতা এড়াতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। জাজিরা প্রান্তের টোল প্লাজা থেকে যুক্ত হয়েছেন কাজী মনিরুজ্জামান। মনির, একটু জানতে চাই, সেতুর এলাকায় কোনো নিরাপত্তার কোনো ঘাটতি আপনার চোখে পড়েছে কিনা একটু জানাবেন। না রাত্রি, আমি সকাল থেকে দেখছি যে পুরোটা এক্সপ্রেসওয়ে জুড়েই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে এবং সকাল থেকেই নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু টহল দিচ্ছেন এবং এই মুহূর্তেও কিন্তু তারা টহল দিয়ে এই এক্সপ্রেসওয়ে পার হয়ে গেল এবং এই পুরো এক্সপ্রেসওয়ে জুড়েই কিন্তু প্রতিদিনকার মতো আজও সকাল থেকে একই ধরনের যানবাহন চলাচল করছে। আমরা যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত এবং অন্য যে পণ্যবাহী যানবাহনগুলো কিন্তু চলাচল করছে। তবে যাত্রীবাহী যে বাসগুলো রয়েছে সেই বাসের সংখ্যা কিছুটা কম, তবে বেলা বাড়ার সাথে সাথে সেই সংখ্যাটাও বেড়ে যাবে এমনটা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে জানিয়েছেন। আর সকাল থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের নাশকতার খবর কিন্তু আমাদের কাছে আসেনি এবং রাতভর আইনশৃঙ্খলা বাহিনী ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা তাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। গতকাল সন্ধ্যায় কিন্তু এই টোল প্লাজা এলাকায় এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছেন আইনশৃঙ্খলা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তিনি বেশ তাদেরকে এই বিষয়ে সজাগ থাকার জন্য পরামর্শ দিয়েছেন। সেই হিসেবে কিন্তু আসলে বলা যায় দক্ষিণাঞ্চলের 21 জেলার সাথে রাজধানীর যেই যোগাযোগ ব্যবস্থা তা কিন্তু আজ স্বাভাবিক এবং এই রায়কে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি এবং পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বেশি। তবে শরীয়তপুর থেকে ঢাকার সাথে যে যাত্রীবাহী বাস চলাচল সেটা কিন্তু এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি, এখনও পর্যন্ত বন্ধ রয়েছে। সেক্ষেত্রে যাত্রীরা কিন্তু ভোগান্তিতে পড়েছে এমনটা আমরা লক্ষ্য করেছি। তবে ফরিদপুর সহ যে 21 জেলা রয়েছে, 21 জেলার যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু যানবাহনে করেই রাজধানীতে যাচ্ছেন এবং রাজধানী থেকে যে সকল বাস বা অন্য যে যানবাহন আছে সেগুলো কিন্তু এক্সপ্রেসওয়ে হয়ে দক্ষিণাঞ্চলে যাতায়াত করছে, আমরা এমনটাই দেখছি এবং এই মুহূর্তে বেশ স্বাভাবিক পরিস্থিতি রয়েছে এমনটা দেখা যাচ্ছে। রাত্রি খুলনার 31 নম্বর ওয়ার্ডের দক্ষিণ টুটপাড়ায় বাড়ি থেকে নানি ও 2 নাতিসহ 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাত 8:30টার দিকে বসত ঘরের পাশের এক মুরগির খামার থেকে এই সমস্ত মরদেহ উদ্ধার করা হয়। মর্মান্তিক এই ঘটনার হতবাক স্বজন আর স্থানীয়রা। পরে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড বলে অভিযোগ করছে পরিবার। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। 8 বছর বয়সী মুস্তাকিম ও 6 বছর বয়সী ফাতিহা একসঙ্গে 2 শিশুকে হারিয়ে দিশেহারা মা। নিজের সন্তানদের সাথে হারিয়েছেন মাকেও। মৃত শিশুদের জড়িয়ে ধরে বাবা কাঁদছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড বলে অভিযোগ শিশুদের মার রুবি আক্তারের। আমার মা আর আমার 2টো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, এই যে হৃদয় আমি এগুলো সহ্য করতে পারতেছি না স্যার। আমার পার নিচে কোনো মাটি নেই, আমার জানলা কাটা না, আমার জানলায় তালা মারা, কোনোভাবে ঘরের কোনো জানলা দিয়ে ঢোকেনি। এরা এই ঘরের মধ্যেই ছিল। আমার মামা শ্বশুরের ছেলে, আমাদের জায়গা জমি অলরেডি তাদের নিয়ে মামলা চলতেছে, আমার বাড়ি জাল দলিল করে নিয়েছে তারা। স্থানীয়রা জানায় শিশু দুটির বাবা মা চাকরি করেন। প্রতিদিনের মতোই সকালে মুস্তাকিম ও ফাতিহাকে নানা বাড়িতে রেখে কাজে যান। তবে সন্ধ্যায় ফিরে দীর্ঘ সময় দরজা ধাক্কা দিলেও সারা শব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভাঙেন তারা। পরে নানি মহিদুন্নেসার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। আর বাড়ির বসতঘরের পাশে মুরগির খামারের কাছে পাওয়া যায় মুস্তাকিম ও ফাতিহার মরদেহ। মর্মান্তিক এই ঘটনায় হতবাক স্বজন ও স্থানীয়রা। নিষ্পাপ বাচ্চা, এরা কার কি ক্ষতি করতে পারে, এরা কার কি করছে। অত্যাধিক নৃশংস, আসলে দুইটা বাচ্চা ছোট ছোট, এদেরকে কিভাবে মারে একটা মানুষ। এলাকাবাসীর দাবি যারাই এই ঘটনাটা ঘটাক না কেন অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে আমরা যেটি দেখেছি ভিকটিমের মাথার পিছনে আঘাত রয়েছে এবং 2টি বাচ্চা যাদেরকে বর্তমানে 250 বেডে নেওয়া হয়েছে তারাও মারা গিয়েছে এবং তাদের মাথার পিছনেও আঘাত রয়েছে। তা আমরা ধারণা করেছি মাথার পিছনে শক্ত কোনো কিছুর আঘাতের ফলে তাদের মৃত্যু হয়েছে। খুলনা নগরীর টুটপাড়া এলাকায় একটি মাদ্রাসায় পড়াশোনা করত শিশু মুস্তাকিম ও ফাতিহা। তাদের হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল।
এখন খুলনা। কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্ত চোরাকারবারিদের সক্রিয় রুট। ভারতীয় আতশবাজি ও অস্ত্রের অনুপ্রবেশ বেড়েছে উদ্বেগজনক হারে। রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনী হাওয়ার সংকেত তাল মিলিয়ে চোরাচালানো হয়ে উঠেছে আরও সংগঠিত ও আক্রমণাত্মক। সাশ্রয়ী ও নিরাপদ বাহন ট্রেন ব্যবহার করে চোরাই মালামাল ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। সীমান্তের নিরাপত্তায় আরও কঠোর নজরদারির তাগিদ বিশেষজ্ঞদের। কামরুল হাসানের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাসুদ আলম। কুমিল্লার রসুলপুর রেল স্টেশন প্রায় প্রতিদিনই ধরা পড়ছে ভারতীয় চোরাই পণ্যের চালান, আর এই চালানগুলোর বড় অংশেই আতশবাজি। মুহূর্তেই বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে এমন আতশবাজি আটকের ঘটনায় সবার মধ্যে বাড়ছে উদ্বেগ। রাজনৈতিক অস্থিরতা আর আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংগঠিত অপরাধ চক্রের সক্রিয়তা রয়েছে বলে মনে করছে বিজিবি। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য বলছে আতশবাজির চোরাচালানের সঙ্গে একই রুটে আসছে বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্য। এমনকি মাদকের আড়ালে অস্ত্র চোরাচালানের প্রমাণ মিলছে সীমান্তে। ত্রিপুরা সীমান্তের আশাবাড়ি, ভাল্লক, নারায়ণপুর, বাঁশতলী ও চরনল রোড হয়ে এসব পণ্য প্রথমে পৌঁছায় শালদা নদী ও শশীদল স্টেশনে। এরপর চট্টলা, কর্ণফুলী ও নাসিরাবাদ ট্রেন ব্যবহার করে ছড়িয়ে পড়ে সারা দেশে। বিজিবিরা এসে মাল উদ্ধার করে, কিন্তু প্রকৃত অপরাধী সে বেঁচে পালায়। কুমিল্লার সীমান্ত এলাকায় বর্তমানে 10 এবং 60 বিজিবি ব্যাটালিয়নের দায়িত্ব থাকলেও শুধুমাত্র 10 বিজিবির হিসাবেই চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত জব্দ হয়েছে 70 কোটি টাকার বেশি পণ্য, যার মধ্যে 24 কোটি টাকার আতশবাজি, যা গত যে কোনো সময়ের তুলনায় কয়েক গুণ বেশি। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সীমান্ত পেরিয়ে আনা এসব আতশবাজিতে আলাদা রাসায়নিক উপাদান মিশিয়ে বড় ধরনের বিস্ফোরক তৈরি করে দেশে নাশকতা করা সম্ভব। সামনে নির্বাচন, সুতরাং নির্বাচনকে কেন্দ্র করে সেটা তো হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এই জন্য এখন যেটা জরুরি দরকার, যে ধরনের আতশবাজি বা আতশবাজি ধরনের এই ধরনের কোনো রাসায়নিক দ্রব্যাদি যদি আসে, তাহলে ইমিডিয়েট সিজ করে তার কেমিক্যাল কম্পোজিশন অ্যানালাইসিস করাটা অত্যন্ত জরুরি। এদিকে বিজিবি বলছে আতশবাজি চোরাচালানের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এগুলো কোথায় যাচ্ছে এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহার হচ্ছে কিনা সেই বিষয়ে গোয়েন্দা নজরদারি জোরদারে তৎপর বিজিবি। আতশবাজিগুলো কোথায় যাচ্ছে কিংবা আতশবাজিগুলো দিয়ে আমরা সর্বোপরি কী ধরনের কাজ করা হয় সেটা নিয়ে কন্টিনিউয়াস আমরা গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছি, এবং যদি ভবিষ্যতে আমরা দেখতে পাই কিংবা এই ধরনের কোনো ইনফরমেশন থাকে সেটার বিষয়ে আমরা অবশ্যই কার্যকরী ব্যবস্থা নিব। অন্যদিকে সীমান্তবর্তী এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে উল্লেখ করে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকবে। সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসানো এবং ওই শহরের বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় চেকপোস্ট বসানো, যাতে করে বহিরাগত কোনো দুষ্কৃতিকারী আমাদের নির্বাচনকে যে বাধাগ্রস্ত করতে না পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির হুমকি না হয়, সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অলরেডি শুরু করে দিয়েছি। যশপুর, নিশ্চিন্তপুর, বিবির বাজার থেকে গোমতী নদী পর্যন্ত অন্তত 20টি পয়েন্টে চোরাচালান চলছে নিয়মিত। তাই শুধু বিজিবি নয়, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকেও আরও সক্রিয় হওয়ার আহ্বান স্থানীয়দের। মাসুদ আলম, এখন, কুমিল্লা। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 49তম মৃত্যুবার্ষিকীতে ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপরে ভাসানীর পরিবারের সদস্য সহ অন্যান্যরা শ্রদ্ধা নিবেদন করবেন। সন্তোষ এলাকা থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ, জানবো তার মাধ্যমে বিস্তারিত। কাউসার, মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে কি কি আয়োজন আছে জানাবেন। জি, এখানে কিছুক্ষণ আগে 5 থেকে 6 মিনিট আগে এই বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ পরিবারের সদস্যরা মাজারে পুষ্প অর্পণ করেছেন। আর এছাড়াও আমার পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং তার ভক্ত অনুসারী যারা রয়েছেন, তারা ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছেন। এছাড়াও কিছু মুরিদান রয়েছে, তারা এই মাজারে প্রবেশ করছেন, তারা এই ভাসানীর জন্য দোয়া করেছেন, নিজেদের জন্য দোয়া করেছেন। আর এছাড়াও টাঙ্গাইলের সুশীল সমাজের যারা রয়েছেন, তারা বলছেন যে ইতিপূর্বে এত আয়োজন করে এই মাওলানা ভাসানীর ওরস মাহফিলটা আয়োজন করা হয়নি, এটি খুবই ছোট ছিল। এছাড়াও যে সপ্তাহব্যাপী ভাসানী মেলা চলছে, সেটি করতে দেওয়া হয়নি সপ্তাহব্যাপী। এর কারণ ছিল যে তার পরিবারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে
ইতিপূর্বে তারা যে সরকার ছিল তারা ভেবেছিল যে ভাসানীকে যথাযোগ্য মর্যাদা দিলে হয়তোবা শেখ মুজিবুর রহমান ছোট হবে, কিন্তু তার পরিবারের পক্ষ থেকে বলছেন যে না, মানুষকে সম্মান দিলে আরেকজন সম্মানিত হয়, এটি হচ্ছে মূল বিষয়। আর এছাড়াও যারা শিক্ষার্থী রয়েছে তারা বলছেন যে এখানে এসে বিভিন্ন ভাসানীর যে বিভিন্ন আলোকচিত্রগুলো রয়েছে সেগুলো দেখছেন এবং বুঝছেন। আর টাঙ্গাইলের যে রাজনীতিক রয়েছেন কবি এবং বুলবুল খান মাহবুব, তিনি জানিয়েছেন যে কাকমারি সম্মেলন থেকে যে বাংলাদেশের স্বাধীনতার যে বীজ সেটি বপন হয়েছিল। আর এছাড়াও তারা বলছিলেন যে এখানে যে যারাই আসুক এবং যারাই আসবেন তারা যদি এই আমাদের দেশে এই মাওলানা ভাসানীর আদর্শ অনুসরণ করে তাহলে সমাজ থেকে দেশ থেকে অন্যায় অনিয়ম এটি বন্ধ হয়ে যাবে। আর এছাড়াও কিছুক্ষণ পর এখানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সামাজিক সাংস্কৃতিক দলের নেতাকর্মীরা এখানে আসবেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। আর আমার পেছনেই কিন্তু তারা স্লোগান দিচ্ছেন, যুগ যুগ জিও তুমি মাওলানা ভাসানী, আজকের এই দিনে ভাসানী তোমায় মনে পড়ে। নানা স্লোগানে উচ্ছ্বসিত হয়েছে এই মাজার প্রাঙ্গণ এলাকা। আর আমার সামনেই কিছুক্ষণ পরে বিএনপির পক্ষ থেকে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে। সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা উপস্থিত থাকবেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত মাওলানা ভাসানীর মাজার থেকে সর্বশেষ। ৪৯তম মৃত্যুবার্ষিকী সামনে রেখে সেখানে চলছে নানা ধরনের আয়োজন মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীর সামনে রেখে। সে বিষয়ে সবশেষ খোঁজখবর জানাচ্ছিলাম সহকর্মী কাউসার আমাদের মাধ্যমে। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। মাদক চোরাচালান ইস্যুতে ভেনেজুয়েলার সঙ্গে চলমান উত্তেজনা কমাতে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনায় বসতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে এর আগে গত শুক্রবার ভেনেজুয়েলার ভেতরে সামরিক পদক্ষেপ চালাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা জানান ট্রাম্প। এর বিপরীতে যে কোনো ধরনের সম্ভাব্য মার্কিন পদক্ষেপ মোকাবেলায় দেশের সেনা ও সাধারণ মানুষের প্রস্তুত থাকার নির্দেশনা দেয় ভেনেজুয়েলা সরকার। কয়েক মাস ধরে ক্যারিবিয়ান সাগরে মাদক পরিবহনের অভিযোগ এনে ভেনেজুয়েলার পতাকাবাহী জাহাজে হামলা চালিয়ে আসছে মার্কিন নৌবাহিনী। তবে শুরু থেকেই কারাকাসের অভিযোগ, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতেই এমন পদক্ষেপ চালাচ্ছে পেন্টাগন। এবার খেলার প্রসঙ্গ। ভারত ম্যাচে বাংলাদেশের জয় পাওয়া কঠিন হবে না বলে মনে করছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান আমেলি। ফরওয়ার্ডরা গোল করতে না পারায় আক্ষেপ থাকলেও হামজার নিয়মিত গোল পাওয়া দলের জন্য বিশেষ কিছু মনে করছেন তিনি। ব্যাগনে জানাচ্ছেন রেজাউল করিম। ভারত বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। ফুটবলে অনেকেই দক্ষিণ এশিয়ার এল ক্লাসিকো বলে থাকেন দুই দেশের এই দ্বৈরথকে। তেমনি একটি ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠ ঢাকা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ভারতের বিপক্ষে মাঠে নামছে হামজা জামাল ভুঁইয়ারা। আগেই বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই থেকে ছিটকে গেছে, তাই এই ম্যাচে বাংলাদেশের হারানোর কিছুই নেই। ঘরের মাঠে ভারতকে হারের স্বাদ দেয়াই হবে বড় অর্জন মনে করেন সাবেক ফুটবলার জাহিদ হাসান এমেলি। আমাদের এই ম্যাচটাকে টার্গেট করা উচিত এবং এই ম্যাচটা জেতার জন্য যা যা করা উচিত সেইগুলি আমি মনে করি টিম ম্যানেজমেন্ট, প্লেয়ার্স, অফিসিয়াল যারা আছে তাদের মেইন প্ল্যান থাকবে যে ম্যাচটা কীভাবে জেতা যায়। হ্যাঁ, কারণ অ্যাচিভমেন্ট হিসাবে কিন্তু আপনার কাছে কিছুই নেই। সুতরাং এই ম্যাচটা যদি আপনি জিততে পারেন ওইটাই আপনার কাছে অ্যাচিভমেন্ট হয়ে যাবে এশিয়ান কাপ কোয়ালিফাই, এবং সেটা অ্যাগেনস্ট ইন্ডিয়া। শেষ ম্যাচগুলো বাংলাদেশ দল হিসেবে ভালো খেলেছে, তবে ফলাফল পক্ষে না থাকায় কিছুটা আক্ষেপ আছে সাবেক এই ফুটবলারের। তার মতে হামজা সমিতদের সাথে খাপ খাওয়াতে পারছেন না প্রধান কোচ কাবরেরা। স্প্যানিশ এই কোচের এখানেই শেষ দেখছেন এমিলি। কাবরেরার এই ম্যাচের পরে কাবরেরার চিন্তা বাদ দিয়ে আমার কাছে আমরা হাই প্রোফাইল কোচ যারা কিনা এই দলটাকে যে স্ট্রেংথ আছে সেই অনুযায়ী কাজ করতে পারবে, কোন কোন ডিপার্টমেন্ট নিয়ে কাজ করা যায় স্পেসিফিক সেগুলি নিয়ে কাজ করতে পারবে। এই ধরনের একজন হাই প্রোফাইল যদি কোচ হয় আমি মনে করি যে এটা বাংলাদেশ ফুটবলের জন্য ভালো হবে। প্রত্যেকটা ম্যাচে কিন্তু আমরা যেভাবে গোলগুলি কনসিড করেছি, হয়তো ড্র করা ম্যাচগুলি হেরে গিয়েছি, জিতা ম্যাচগুলি ড্র করেছি, এরকমের ম্যাচ ক্লোজ ম্যাচগুলি কিন্তু আমরা শেষ মুহূর্তে গোল খেয়ে গেলেও কিন্তু করেছি। এটা আমার কাছে মনে হয় যে দেখেন শেষের দিকে এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু শেষের দিকে গোলগুলি কনসিড করেছে। আমার কাছে মনে হয় যে এটার অন্যতম কারণ হলো আমরা যখন শেষের দিকে হয় আমরা ফিজিক্যালি একটু আমাদের স্ট্রেংথ হারিয়ে ফেলি এবং ওই সময় আমাদের মনোযোগটা থাকে না। ফরওয়ার্ডরা গোল পাচ্ছেন না, যে কাজটা অনেকাংশেই করে দিচ্ছেন হামজা চৌধুরী। তার গোল পাওয়া ইতিবাচক হিসেবেই দেখছেন সাবেক এই ফুটবলার। না, আমাদের তো আসলে বেসিক্যালি ফরওয়ার্ড নাই। হ্যাঁ, যারা ফরওয়ার্ড আছে তারা কেউ গোলের ভিতরও নাই। এখানে আমার কাছে মনে হয় যে হামজা যেহেতু ক্লিক করে ফেলছে অ্যাটাকিং থার্ডে, সেটাই আমার কাছে মনে হয় এইটাকেই ক্যাশ করে আমাদের প্ল্যানিংগুলি করা উচিত।
কারণ হামজা 6 ম্যাচে 4 গোল করে ফেলছে। সুতরাং আমাদের যদি পিওর গোল স্কোরার নেই, হামজাকে কেন্দ্র করেই কিন্তু অ্যাটাকিং তাহলে প্ল্যানগুলি সাজাতে উচিত। এবং হামজা যদি ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ডে ব্যাকও করতে পারে, আমার কাছে মনে হয় যে হামজার প্ল্যানিংয়ের মেইন অংশ হওয়া উচিত। ফুটবলাররা মানসিক দৃঢ়তা ধরে রাখতে পারলে ভারতের বিপক্ষে জয় পাওয়া কঠিন হবে না বলে মনে করেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক এই অধিনায়ক। তবে এই ম্যাচে বাংলাদেশ কেমন কৌশলে নামবে সেটি এখন দেখার বিষয়। রেজাউল করিম, এখন, ঢাকা। আর এই ছিল এখন সকালের আয়োজনে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।